53 সাল থেকে একটা নতুন, এই যাকে এখন বলা হচ্ছে স্বর্ণযুগের বাংলা আধুনিক, তার তার ইমার্জেন্স হচ্ছে 53 সালে। 53 সালে আমরা বলছি তার কারণ যদিও 50 সালে গায়েব বধূ গেয়েছেন হেমন্ত বাবু, 51-52 সালে তার বিখ্যাত রানার এবং এইসব গানগুলো হয়েছে। আর 53 সালে ওই পরেশ ধরের কথা এবং সুরে খুব সুন্দর একটা গান আপনারা কখনোই ভুলেননি বা ভুলবেন না, শান্ত নদীটি বটে আকার ছবিটি। তো এই গানগুলি যখন তৈরি হচ্ছে ঠিক সেই সময় আমরা আধুনিকের জন্য তখন তো মানুষ পাগল হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে, আর সেই সময় অদ্ভুত সব বড় বড় গায়ক কি করে এক জায়গায় এসে পড়লো কে জানে, ধনঞ্জয় ভট্টাচার্য, তালাত মাহমুদ, লিখুন আমার নাম গিয়ে সতীনাথ মুখোপাধ্যায়। সেই বছর সলিলবাবু একটা অপূর্ব গানের সুর করলেন, যেটা এখনো যে গানটা বেঁচে আছে, গানটা হলো বরণীয় কন্যা, শ্যামল বরণীয় কন্যা। তো এই গানগুলো যখন আমরা শুনছি, মানে তখন প্রতি বছর ওই রেকর্ডগুলো আসে 78 RPM এ পুজোর সময়, আর বাড়িতে কলের গানে ঘুরিয়ে ফিরিয়ে বাজানো হয়। তার মধ্যে দেখি আমার কাকা এবং বাবা কিছু লোকের গান শোনেন, সেই গানগুলো তাদের পাশে সমান আধুনিক হয়ে চলাফেরা করছে। আমি বলতে বাধ্য হচ্ছে, আপনারা, উনি অনেক খেল করেছেন, তার আমার ব্যাখ্যা আমাকে দিতেই হবে ছোট করে হলো। একটা কথা বলি, যে দুটি বাঙালি গায়িকার গলা এবং গান আমাকে ছেলেবেলা থেকে তাড়িয়ে এসছে এবং আমার মনে হয়েছে এরা যথেষ্ট মূল্য পাননি, এবং সেটা আমাদের দোষ, ওদের দোষ না, আমাদের দোষ। এবং সে দোষ আমরা কোনোদিনই খালি করতে পারবো না। এখন আমাদের যদিও সে যুগ এসছে ফিরে যাওয়ার, সেটা একটি হলো আরো প্রবীণের তরফে দীপালিদি, এবং আরেকটি মহিলা যাকে আমার আমার গিন্নি জানে, আমি মাঝে মাঝে তার কথা বলি এবং এমন উচ্ছ্বাসের সঙ্গে বলি যেন আমার তার সঙ্গে বহুকালের সম্পর্ক, আমি কোনোদিন তাকে চিনতাম না, একবারই জীবনে দেখেছি। তার নাম হচ্ছে গীতা দত্ত। এই দুটি মহিলাকে এরা চিনলই না। বাঙালির মতন এরকম আত্মবিস্তৃত জাতা কাকে বলা যেতে পারে। উতলা পবনে 1953 সালে বাড়িতে পুজোর সময় এসেছিল, এবং সেই গানটা আমার মনে আছে। বাবা 55 সালে যখন চলে যান, তার আগে আমার বহুবার শোনা হয়েছে, তারপর বিভিন্ন সময় শোনা হতো। এবং কিরকম একটা হন্টিং গান, একেবারে হন্টিং, একেবারে সেই মানে কিছুতে তাকে বেরোনো যায় না সেই মানুষটা। আচ্ছা, আর একটা কথা বলি, যে আমরা আধুনিকের কথা বলি, আর উনি এইমাত্র রাগ প্রধানের একটা ব্যাখ্যা দিলেন। রাগ প্রধান আমি বলবো হলো সেই গান যেটা আধুনিকতা এবং মার্গীয়তাকে এক জায়গায় বাঁধে। উচ্চাঙ্গ গান এবং আধুনিক গান দুটোকে এক জায়গায় বেঁধে একটা অদ্ভুত সংস্রব তৈরি করে, সেটা হচ্ছে রাগ প্রধান। এই রাগ প্রধানের চেহারা চরিত্র কি হবে, এই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। 4 বছর আগে মহাজাতির সদনে একটি সেমিনার হয়েছিল, সেখানে আমি ছিলাম, এবং 22 জন বক্তা নানান রকম বক্তব্য রাখার পরে আমার ধারণা হলো যে আমরা সবাই সবার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি। আমরা এখনো ঠিক করতে পারিনি এর সংজ্ঞা কি হওয়া উচিত। কিন্তু আজকেও তার কথাটা আমার কাছে খুব ভালো লাগলো। রাগ প্রধান, যার মধ্যে একটু রাগের প্রাধান্য আছে, তাকে তো আমরা রাগ প্রধান বলতে পারি। এটা শুধু শুরুর কথা, কিন্তু তারপরে তার যে অলংকার, তার যে রকম, তার যে চেহারা, তার যে আত্মার বৃদ্ধি, এটা কিন্তু একজন শিল্পীর উপর নির্ভর করে। সেই গান আমরা আমার জীবনে যে যাদের পেয়েছি, তাদের এখন আমার আধুনিক গানের মতো সুন্দর লাগে। যেমন জ্ঞান গোসাইয়ের গান, যেমন আমার বিষ্ণুদেবের কথা উনি বলেন, বিষ্ণুদেবের কাছে উনি শিখেছেন, এবং উনি যে শিখেছেন বিষ্ণুদেবের কাছে তার স্পষ্ট প্রমাণ ওনার নিজের নিবেদনে। আমি জানি না, আমাকে যদি আগে জিজ্ঞেস করা হতো আমি আরো 2-3টে গানের কথা বলতাম। আজকে ওনার বক্তব্যের মধ্যে যদি আজকে বাজানো যেত, তাহলে আপনারা বুঝতে পারতেন কি সাংঘাতিক ভাবে এবং কি আধুনিক। এই অর্থে আধুনিক যে আধুনিক গান তো হঠাৎ রাতারাতি হয়নি, এটা একটা HMV দেওয়া একটা লেবেল মাত্র। এটা রবীন্দ্রনাথের গান যখন চলছে, নজরুলের গান যখন চলছে, রজনীকান্তের গান যখন চলছে, অর্থাৎ কম্পোজার এবং গায়ক বা শুধু কম্পোজারদের এবং লিরিসিস্টদের নাম দিয়ে যখন গানের প্রচলন চলছে, সেই সময় এরা একটা বিভেদ রেখা তৈরি করার জন্য আধুনিক কথাটাকে তৈরি করেছে। কিন্তু প্রথম আধুনিক যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো বাংলার প্রথম আধুনিক গান হচ্ছে গিয়ে রামপ্রসাদ সেনের। রামপ্রসাদই গান হচ্ছে প্রথম বাংলা আধুনিক গান। এত সুন্দর লিরিক আজকে পড়লে গা শিরশির করে, আর কি সুন্দর একটা বয়ান, কি সুন্দর তার একটা মাধুরী।
আপনারা যদি বলেন দ্বিতীয় রাগ প্রধান, দ্বিতীয় আধুনিক গান কি, আমি বলবো আমাদের আমাদের নিধুবাবুর টপ্পা। তৃতীয় আধুনিক যদি বলেন, আমি বলবো রবীন্দ্রনাথ। এইভাবে আমাদের আধুনিক এগিয়েছে, কিন্তু আধুনিক বলে আমার একটা লেবেল তৈরি করে একটা বিচার বা তৈরি করেছি। কিন্তু এই বিচারে যে আধুনিক যাদেরকে বলা হয়, আমি আমার মনে আছে সে সময় আলোচনা হতো যে আমরা আধুনিক গান কবে থেকে শুরু হয়েছে ধরবো। বলা হয় 1934 সাল থেকে, যখন যুথিকা রায় গাইলেন আমি ভোরের যুথিকা কমল দাশগুপ্ত সুরে, কিংবা উনি যখন গাইলেন আমি সন্ধ্যা তারকা। কিন্তু এটা চলতেই থাকলো। আজকে আমি একজন ওনাকে পাশে বসে জিজ্ঞেস করলাম, আপনার উতলা পবনে কবে রেকর্ড করা? মেঘর মেঘগুলো কবে নাকি জিজ্ঞেস করছে। আমি বললাম না, ওটা আমার ধারণা ছিল 39, বললাম আরো আগে, অর্থাৎ ওটা হয়তো 34-35 সালে হবে, 36 সালে। হ্যাঁ, তো এই সময় থেকে কিন্তু আধুনিক শুরু হয়েছে। রাগ প্রধানও আধুনিকের অঙ্গ। আধুনিক গান শুধু আধুনিক হয়ে একটা সুট পরা একটা লোক তা কিন্তু নয়। আমরা যে স্বর্ণযুগের আধুনিকতার কথা বলি, যেটা আমাদের ধারণা হয় 53 সাল থেকে, কারণ একসঙ্গে এক ঝাঁক গান আমরা পেয়েছিলাম। তারপর হেমন্ত বাবুর গান, যেটা বললাম, পাষাণের বুকে সতীনাথ বাবুর গান, শ্যামল বরণী দ্বিজেনের গান, তালাত মাহমুদের গান ইত্যাদি ইত্যাদি একটা এক ঝাঁক এসে পড়েছিল। সুমন, কবি সুমন গাইলেন, তখন সুমন চট্টোপাধ্যায় ছিলেন তোমাকে চাই, পরে আবার একটা নতুন যুগ শুরু হলো, বা বলা যেতে পারে ওই গান দিয়ে গানটা ওই আধুনিকটা শেষ হয়ে গেল। আর একজন আধুনিকের কথা বলে আমি আবার দিদির কথা বলবো। সেসব আমাদের যেহেতু এই অ্যাসোসিয়েশন গুলো ছিল, সেটা আরেকজন হচ্ছে জগন্ময় মিত্র, তার কথা আজকাল কেউ বলে না। তিনি প্রথম বোধহয় সবচেয়ে সুন্দর রোমাঞ্চকর গান একটি গান গিয়েছিলেন, চিঠি, যেটি এখনো পর্যন্ত রেকর্ডের ফর্মে হাইস্ট সোল্ড রেকর্ড 22 লক্ষ, যার ধারে পাশে কোনো রেকর্ড ইন ডিস্ক ফর্ম বিক্রি হয়নি। আমি ওনাকে একটি টেলিভিশনের ইন্টারভিউতে কথাতে ইন্টারভিউ করার সময় ওনাকে বললাম যখন, যে 22 লক্ষ রেকর্ড ফর্মে, বলে হ্যাঁ ডিস্ক ফর্মে। তারপরে যখন আমি বললাম তারপরেও তো ক্যাসেটে ওটা এসেছে, ক্যাসেটেও আমরা পেয়েছি, এখন তো নানা রকম অ্যালবামে ওটা করা হচ্ছে, ক্যাসেট অ্যালবামে। তো সেগুলো বলে ওগুলো আমি ধরি না, কারণ ওই হিসেবটা আমি বুঝি না, আর ওই হিসেবটা বোঝাও যায় না। এখন তো ক্যাসেট, আর খুব সুন্দর কথা বললাম, এখন তো ক্যাসেটে গান জন্মেই গোল্ড ডিস্ক, জন্মলগ্নেই গোল্ড ডিস্ক, এবং আতুড়েই মরে যায়। এই হচ্ছে এখন আধুনিক গানের চেহারা। তো কিন্তু আপনারা ভাবুন, 1946 সালে জগন্ময় বাবুর একটা গান ছিল, যেটা মানুষ কোনোদিন ভুলবে না। এই মাঝে মাঝে এখন বাথরুমে গাই, কেন জানি না হঠাৎ করে মনে আসে, ছেলেবেলা বোধহয় এখন আবার ফেরত আসছে সেটা আমার কাছে। সেটা হচ্ছে গিয়ে ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। এই গান তখন চারিদিকে ঘুরছে, সারাক্ষণ আমরা শুনছি, সারাক্ষণ, মানে বুঝতেই পারতাম না, তখন জানতামও না সে বয়সে যেটা জগন্ময় বাবুর গান। অনেকে আমরা যে যা মনে হতো তাই বলতাম। আমরা যখন রোয়াকে বসে আড্ডা মারি, বাচ্চা ছেলেরা, আমাদের একটি ছেলে খুব সুন্দর এই গানটা গাইতো, এবং এটা গাইতো মানে কি এত সুন্দর গাইতো, কিন্তু সে জানতো না জন্ম। আমাকে একদিন ধরাতে হয়েছিল, কারণ আমার বাড়িতে রেকর্ডটা ছিল। তো একদিন বললো যে এই একটা গান তোকে শোনাবো, খুব তুলেছি, খুব সুন্দর। তুলেছি কিন্তু রেডিও থেকে, তখন মাঝে মাঝে বাজানো হয় ওই রকম ভাবে, রেকর্ডে শুনলে নিশ্চয়ই বলতেই পারতো। ও বলে এই গানটা আমার যতদূর মনে হচ্ছে এটা কেএল সাইগলের গান। আমরা কর্ত দেখি, বললো ভালোবাসা, বলে একটা জগন্ময় বাবুর গান। বলে তাই? কেএল সাইগলের দুখানা গান ছিল, অপূর্ব গান, সেই সময় আধুনিক গান, বাড়িতে সারাক্ষণ ঘুরতো। এখন এই যে পরিবেশ, তার মধ্যে এই মানুষটি আমাদের সঙ্গে ছিলেন। এবং তারপরে এটা আমার গিন্নি জানে, বিয়ের পরে কিছুদিন পরে ওই যার কথা, এটার একটা নতুন সংস্রব, একটা অদ্ভুত, এই উপানন্দ বাবুর বাড়িতে আমরা কিছুদিন ছিলাম, আমি আর আমার স্ত্রী। ওনার ওই ছাপে যে বাগানের কথা বলি, সে বাগানের পাশে একটা অ্যাটিক রুম ছিল, তাতে আমরা থাকতাম। সেই সময় ওনার ঠিক এই 9টা সাড়ে 9টা হলে, ব্রেকফাস্টের পরে ওনার একটা সময় ছিল যখন উনি ওই গ্রামোফোনে, ওনার রেকর্ড প্লেয়ার ছিল, ওই রেডিওগ্রাম ছিল, তাতে উনি কি পুরনো আগেকার আমলের সমস্ত রেকর্ড বাজাতেন। এবং ওনার অবসেশন ছিল কয়েকজন, তার মধ্যে একজন হচ্ছে তার ভীষ্মদেব, জ্ঞান গোসাই, এবং এই ফয়েজকারের রেকর্ড ওনার কাছে ছিল, গোলাম আলী খান সাহেবের রেকর্ড ছিল, আরো সমস্ত গান। এগুলোর কিন্তু বাংলা গানের কথা বলছি, এগুলো বাজানো হতো, কিছু রবীন্দ্রসঙ্গীত বাজানো হতো, এবং তার মধ্যে দীপালি নাগও ছিলেন। এটাও আমার মনে আছে।
সেই এই অর্থাৎ বাড়িতে দীপালি নাগ ওয়াজ আ কাইন্ড অফ স্ট্যাম্প অফ কোয়ালিটি, স্ট্যাম্প অফ এলিগেন্স এবং স্ট্যাম্প অফ সোশ্যাল অ্যাটেইনমেন্ট। এটা একটা ব্যাপার ছিল। মানে যারা মানে ওই যেমন তখন বলা হতো না যে সুখী গৃহকোণ শোভে গ্রামোফোন, অর্থাৎ যে বাড়িতে গ্রামোফোন থাকে কোণে সেটা একটা সুখী। ঠিক সেরকম যেসব বাড়িতে এই সব গান থাকতো সেই গানের সেই সব বাড়ির একটা অন্য মর্যাদা ছিল। হিন্দুস্তান রেকর্ড উড়ে গেছে কবে, ইন্ডিয়া হয়েও শেষ হয়ে গেছে, তো হিন্দুস্তান রেকর্ড আমাদের জীবনে বসে রয়েছেন এই শচীন দেব বর্মন, এই দেবব্রত বিশ্বাস, এই রাজেশ্বরী দত্ত, এইসব, অর্থাৎ স্ট্যাম্প অফ কোয়ালিটি। তারপরে মেগাফোনের কিছু, মেগাফোন তৈরি করতো তখন জেন ঘোষ বলে যে কোম্পানিটা আর কি, তিনি করতেন কেএল সাগর। ওই কেএল সাগর ওই 17টা রেকর্ড তাই দিয়ে তার একবারে বাজার দাপিয়ে চলছে, এবং কেএল সাগর আজও ফুরোচ্ছে না, আবার নতুন করে ফিরে আসছে। তো আমার ধারণা দীপালি ফুরোবার সময় এখন আসেনি, আর আসবেও না। আর ওনার যে দুঃখটা, সেই দুঃখটার ব্যাপারে আমার বলার রয়েছে যে উনি নিজেকে ব্যর্থ মনে করেন। আমি জানি না পারিবারিক, উনি স্বামীকে উনি বলেছেন যে আমি যথেষ্ট সংসার সময় দিতে পারিনি, দেওয়ার দরকারটা কি? দীপালি না হলে আবার তার সংসার কি? তার পুরো জগৎটাই তার সংসার, পুরো জগৎটাই তার সংসার। আমরা কি কখনো বলতে যাই যে আলাউদ্দিন খাঁ তিনি সংসার কি দেখেছেন? তিনি তো বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন, বউকে রেখে দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে সারা জীবন ধরে শুধু সঙ্গীত সংগ্রহ করেছেন। তার জন্য আমরা কি তাকে দায়ী করব? সুখী হওয়ার জন্য কোটি কোটি লোক আছে, এবং সারা পৃথিবীকে সুখী করার জন্য মাত্র 10টা লোক থাকে। তো তার মধ্যে যদি উনি ভর্তি হয়েছে, তাহলে ওনাকে ওই দিকে ঢুকতে হবে কেন? আমরা ভোট দিয়ে ওনাকে হারিয়ে দিতে পারি। আর একটা জিনিস তিনি আমার আছে, ওনার দুঃখ রয়েছে যে উনি গানের দিকে সেরকম থাকতে পারেনি, থাকার দরকার ছিল না। একটা মানুষ 20 বছরে যা গান করেছেন, আমরা আগামী 200 বছর শুনতে পারি। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে সেই গানগুলোকে যেটা প্রপারলি ট্রান্সফার করে প্রপার কোয়ালিটিতে আবার সেই একেবারে উইদাউট রিয়ারেঞ্জ, যেটা আজকের দিনে নয়, একেবারে সত্যিকারের সুন্দর সূক্ষ্ম সুরে যেভাবে গিয়েছেন সেভাবে ফিরিয়ে আনা যায়। আমার মনে আছে ওনার গানের গুণ কি ছিল, কারণ আমাদের যে সময় ওরা গান শুনতাম সেটা ছিল ওই দম দেওয়া গ্রামোফোন, সেই তার একটা খোলা বাজখাই আওয়াজ ছিল, তাতে এইসব মহিলাদের গান দারুণ ফুটতো। যেমন বেরিয়ে আসতো আঙুরবালার গান, ইন্দুবালার গান, যেমন বেরিয়ে আসতো জ্ঞান গোসাইয়ের গান, এত খোলা আওয়াজ। কেষ্টবাবুর গান, কৃষ্ণচন্দ্র দের গান, মনে হতো যেন সামনে বসে গাইছেন। সেই এফেক্টটা যাতে তৈরি করা যায়, রিক্রিয়েট করা যায় থ্রু প্রপার ডিজিটাল অ্যাসোসিয়েশন, সেইটা যদি আমরা করতে পারি, তাহলে বুঝবো আমরা গান বুঝি বা গান রাখতে পারি। হ্যাঁ, শুধু ওটাকে রিপ্রোডিউস করলে হবে না। যেভাবে আজকে আমরা ক্যাসেটে শুনলাম, এটা ইজ অনলি 10% অফ হোয়াট আই হ্যাড হার্ড ইন 1953। আর একটা জিনিস বলবো, সেটা ওনার সম্পর্কে না বললে আজকের অনুষ্ঠানের আমার আশাটাই সার্থক হবে না। সেটা হচ্ছে গিয়ে ওনার সময় উনি অনেক ভক্ত পেয়েছেন যারা গান লিখত ওনার ক্লাসে, ইয়েতে, মানে অলমোস্ট প্রেম পত্রের মতন। উনি বলেছেন করতো, টিজিং করতো, কিন্তু এটা বোধহয় এক ধরনের নিবেদনও বটে। এটাও বলবো যে এটা আমার না বললে আমার খুব অন্যায় হবে, যে ওর গান প্রেমের গান হিসেবে আমরা শুনেছি লেট 50s early 60s। তার কারণ আমি বলি, আমরা মধ্য কলকাতার ফিক্র পাড়া ছিল, আমরা খুব সমস্ত আধুনিক আমাদের মুখস্থ ছিল। মানে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই যে আমরা গানগুলোকে শুনে গেছি, এর চেয়ে বড় জিনিস হয় না। সেই সময় আমাদের উস্কে দেওয়ার মতন কত গায়ক, মানবদা গাইছেন আমি এত যে তোমায় ভালোবেসেছি, সেইটা শুনে আমাদের পাড়ায় একটি ছেলে, আমরা কেশবদা বলতাম, আর ওখানে নগেনের দোকান বলে চায়ের দোকান ছিল, সেখানে উনি তবলা বাজিয়ে 1 কাপ চা নিয়ে আমাদেরকে ওই ও আমার চন্দ্রমল্লিকা আর বারে বারে কে যেন ডাকে আমাদের, আর এই গান, আমি এত যে তোমায় ভালোবেসেছি, এই আমরা ওই গান শুনবো বলে কেশবদার সঙ্গে টাইম আপ করতাম, যাতে ওই সময় গিয়ে আমরা ওখানে বসি এবং ওই গানগুলো গাইবে। এবং এটাও আপনাকে বলি, ওই সময় যেসব গানগুলো আমরা আলোচনা করতাম তার মধ্যে ছিলেন দীপালি নাগ। আমি দীপালিদির কি বলে ধরতাম না, ব্রিফ হোল্ড করতাম না, কিন্তু আমি বলতাম যে আমার এইসব গান আমার শুনলে কেন অন্যরকম লাগে। এবং সত্যি কথা বলছি, এখনো বুকে হাত দিয়ে বলছি, আজও আমি বলি যে খুব বড় বড় গায়ক, ওদের তুলনা হয় না, অতুলনীয় গায়িকা লতা বা সন্ধ্যা বা প্রতিমা বা কিন্তু আমার গীতা রেখে কেন এত বেশি ভালো লাগবে আমি জানি না।
আমি ওনাকে কোনোদিনই দেখিনি তখন, এবং গীতাকে একবারই দেখেছি জীবনে। তখন একবার মনে আছে বেতার জগতের একটা ছবি দেখেছিলাম ওনার, তখন খুব সুন্দর ছবিটা বেরিয়েছিল, না অল্প বয়সে ভারী সুন্দর দেখতে তখন, সেই ছবি ছিল। কিন্তু এর বিষয়ে ওনাকে দেখিওনি, ওনাকে কখনো জলসাতেও দেখিনি। ওনাকে প্রথম যখন দেখি ওনার বক্তৃতা করতে দেখেছিলাম, এবং তারপর থেকে বক্তৃতা এবং নানান রকম জলসায় আমি যেতাম, বহু জলসায় যেতাম, সেখানে ওনাকে দেখতাম। আর আরেকটা কথা বলি, যেটা বলা দরকার নেই, বিলায়েত খান সাহেবের কথা বললেন বলে যে প্রায় চোখে জল আসছিল উনি যেভাবে বিয়ের কথা বলছিলেন ফয়েজ খান সাহেবের কথা। বিলায়েত খান সাহেবের কাছে আমি কয়েকদিন ধরে ফয়েজ খান সাহেবের কথা শুনেছি একের পর একের পর এক। ওর কিছু বান্দিশ উনি জানেন বোধহয়, উনি খান সাহেব আবার ওনার বান্দিশ গাইতেন। একদিন আমাকে বলেন, বিলায়েত খান ইয়ে বান্দিশারা শুনলে কিরকম, বলে ওই গলা তো আমি করতে পারবো না, আমি তোমাকে শুধু আঁচটা দিতে পারি, বলে গেয়ে রাখাবেন, আমার কাছে রেকর্ড করাও আছে। কি করে উনি গাইতেন, যে গলাখানা যত খুলছে এরকম চওড়া হয়ে এরকম ভাবে একেবারে বাঘের মতো সুর বেরোচ্ছে। তো এরকম ভাবে উনি বললেন যে খান সাহেব, তারপর উনি বললেন যে ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম, ভীষণ ভালোবাসতাম। আমার ওনার জীবনে 3 জন না 4 জনের কথা বলতেন ইনফ্লুয়েন্স উনি বলে আমি কোনোদিন পেরিয়ে উঠতে পারবো না। ফয়েজ খান সাহেব আর যার সঙ্গে তো সম্পর্ক ছিল এবং ওঠা বসা ছিল, ভালোবাসা ছিল, পরে একটু রাগারাগি হলো সেটা আরো ভালোবাসা হয়ে গেল, দুজনের প্রতি অন্ধ। হচ্ছে আমির খান সাহেব, উনি ভীষণ বলতেন রাজব আলী খান সাহেবের কথা, উনি ভীষণ বলতেন, উনি বলতেন আমি তাকে ততটা পাইনি, কিন্তু দূর থেকে যেভাবে দেখেছি বেয়ারে ওয়াহিদ খান কথা বলতেন, আর গোলাম আলী খান সাহেবের কথা। তো এই ফয়েজ খান সাহেবের কথা বললেন, মানে ভীষণ অ্যাফেকশন দিয়ে উনি বললেন, আর যেন শঙ্করবাবু আমার দুঃখ জীবনের একটাই, যে তখন আমার এত প্রতিষ্ঠা হয়নি যে আমি রাস্তায় আমি জোর করে মানে এদের বলি যে এই লোকটাকে রিইনস্টেট করো। তুমি জানো কষ্ট, মানে উনি তুমি বলতেন, কিন্তু শঙ্কর বাবু বলতেন, সেটা ভালোবাসার লক্ষণ। তিনি বলেন আমি একবার ওনার সঙ্গে দেখা করতে গেলাম, খুব রোগা হয়ে গেছেন এবং খুব শুকিয়ে গেছেন, গলা দিয়ে আপনার আওয়াজ বেরোচ্ছেন, অসুস্থ। আমি গেলাম, কিছুতেই বলতে পারলাম না, বারবার ভাবলাম যে আপনাকে আমি কিভাবে একটু সাহায্য করতে পারি, কিভাবে একটু করতে পারি। কিন্তু উনি এমন ব্যক্তিত্ব, ওই রোগা হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন, সাইজে ছোট হয়ে গেছেন, এবং ভালো করে গাইতে পারছে না, উনি এরকম করে কুকুরে বসে আছেন। আমি বলতে পারলাম না এই কথাটা, মানে এইরকম একটা ব্যক্তিত্ব, মানে সারা জীবন ধরে যে বললেন না, উনি সমস্ত গায়ে এরকম সমস্ত পদক নিয়ে বসতেন, এবং বসার সময় সেটা রিগাল একটা ব্যাপার। আর সেটা রবিশঙ্করজিও বলেছেন বিয়েতে, রাগুনের আগে উনি বসতেন একেবারে রাজার মতন, একেবারে মাথায় পেজের টুপি পরে পরে ইত্যাদি। কিন্তু উনি যেটা বলেছেন সেই দুঃখটা আমার থেকে গেছে, যে উনি বললেন যে সারা পৃথিবী এ থেকে লুট করেছে, সুর গান এ থেকে লুট করেছে, ধারণা লুট করেছে, মানে চুরি না অর্থাৎ নিয়েছে, যে সারা পৃথিবীকে লুট করেছে। এই লোকটা অকাতরে দিয়ে এখন নিজে শুকিয়ে বসে আছে, আর আমি গিয়ে কিছু বলতেই পারছি না যে আপনাকে খাসাম আমি কি করে একটু আদর করবো। এটা ওনার কথা বলতে বলতে মনে পড়লো যে উনিও ওনাকে শেষ বয়সে পেয়েছেন, দেখেছেন, এবং একটা বই বেরিয়েছে রাগ এন্ড জোশ বলে, উনি জানেন বোধহয়, সেই দীপালি জানেন, তাতেও অনেকগুলো প্যাসেজেস আছে ওনার। উনি খেতে ভীষণ ভালোবাসতেন ফয়েজ খান সাহেব। তো বলছেন এত সুন্দর রান্না করতেন। তো উনি বললেন আমার বাড়িতে যখন এলেন, যিনি লিখেছেন উনি বলছেন আমার বাড়িতে যখন এলেন, আমি বাড়িতে সবাইকে বললাম তোমার অন্যদিকে চলে যাও, স্বামীকে বললাম তুমি অন্যদিকে চলে যাও, এই সেক্টরটা ওনার হয়ে থাকবে, যা কিছু রান্না হবে ওনার মর্জিতে হবে। ওর স্বামী নাকি তখন আবার এই সমস্ত খান্না নিরামিষী, ওনার কাজটা হবে। তো সব রান্না খাওয়া দাওয়া এটা হচ্ছে, কিন্তু উনি তখন খেতে পারছেন না, তখন শরীরটা দিচ্ছে না। হ্যাঁ, উনি বলেন দেখ খাওয়া নিয়ে আর অত ভাবিস না, আমি গানগুলো তোকে গাইয়ে শুনিয়ে দিই, বলে গানগুলো গেয়ে দিচ্ছেন। এই জিনিস হচ্ছে গিয়ে মানে এই তারই প্রতিভূ। আমি গত কালকে একজন মহিলার সংবর্ধনায় ছিলাম, তার বয়স হচ্ছে 93, তার নাম হচ্ছে রমা চক্রবর্তী। শান্তিনিকেতনে বড় হয়েছেন, 1930 সালে ওখানে ভর্তি হয়েছেন রমাদি। আমরা মাসিয়া বলি, আমার যিনি বাড়ির ঠিক পাশের বাড়ি থাকেন অজিত চক্রবর্তীর স্ত্রী। তিনি এই বয়সে 93 বছর বয়সে রবীন্দ্রনাথের কাছে শেখাটা গান গিয়ে শোনালেন। আর উনি কত প্রজন্মকে গান শিখেছেন, করেছেন। আর আজকে আরেকজন 85 বছর বয়স। হ্যাঁ, আমি কালকে ওনার ব্যাপারে বলেছিলাম যে আমি এখন বলতে চাই, 84 ওই আর কি। তা আমি বলতে চাই যে আমি বলাতে উনি বললেন যে তুমি খুব ভালো কথা বলেছো, সব আমি মানছি, একটা কথা না বলে পাতে যে আমি শতায়ু হই। হ্যাঁ, কারণ এখন যা চারিদিকে দেখছি এটা আর আমার বাঁচার ইচ্ছে নেই। এটা সমস্ত প্রবীণ লোক তাই বলবে, কারোর আর বাঁচার ইচ্ছে নেই। কিন্তু আমরা চাইব এরা বাঁচুক একটা কারণে,
সেটা হচ্ছে গিয়ে আমি দুটো লোকের শতায়ু সত্যি কামনা করি। ওই যার কথা বললাম গতকালকে, আমি তাই বলেছি। আর আমি দীপালিদির কারণটা হচ্ছে কি, আমি কোনো কাছের কোনো লোককে আমি শতায়ু হতে দেখিনি। নীরজচন্দ্র চৌধুরী বাঙালি সেই যিনি শতায়ু হলেন, তাকে আমি চিনতাম না, তার বইয়ের মাধ্যমে তাকে চিনি, আমি তার অত্যন্ত অনুরক্ত, কিন্তু বইয়ের মাধ্যমে চিনি। আমি কাছ থেকে যে লোকটাকে দেখেছিলাম, আই ওয়াজ রুটিং ফর হিম টু বি সেন্টেনারিয়ান, কিন্তু ঠিক 6 মাস আগে না 8 মাস আগে চলে গেলেন অন্নদাশঙ্কর রায়। আমার খুব একটা হতাশা হলো যে লোকটা পারলেন না। হ্যাঁ, শ্রীজীব ন্যায়তীর্থ হয়েছিলেন, কিন্তু আমি ওনাকে চিনতাম না। ওনার লেখাপত্র পড়েছি, ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি চাই আরো 15 বছর এই লোকটা লড়ে বেঁচে থাক। হ্যাঁ, এবং 16 years, that's nothing, she's sweet 16 as of now. আর উনি থাকলে আমাদের জীবনটা থাকবে, এবং আমাদের একটা প্রতিশ্রুতি করতে হবে, আগে শুধু ওনার কথা রেকর্ড করা নয়, ওনার যে গানগুলো রয়েছে, যে গানগুলো উনি শিখিয়েছেন, অনেক কাজ উনি করেছেন, কিন্তু ওনার গানগুলোকে ডিজিটাইজড করে, রিসাইক্লিং করে আবার ছড়াতে হবে। যে যে গানগুলো আছেন, আমি এক বাক্যে এক শব্দে বলতে চাই, সে গানগুলো অমর। আমি সারা জীবন দিয়ে সেটা অনুভব করেছি, আজও করছি। আমি আমার প্রণাম জানাচ্ছি ওনাকে, এবং আমার যারা এসেছেন ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, সবাইকে আমার সংবর্ধনা জানাচ্ছি, কারণ এটা সত্যি একটা মনে রাখার মতন ঘটনা, যে একটা 85 বছর বয়সে এক ভদ্রমহিলা এত রসিক, 84 বছর বয়সে এত সরেশ সুরেলা ভাবে নিজের জীবন কথা বললেন। হ্যাঁ, ওনার দুঃখটা যেটা উনি বলেছেন শেষ 4টে কি 8টা বাক্যে, সেগুলো আমরা হজম করবো, সেটা ওনার নয়। ওই দুঃখগুলো আমাদের, আমরা পারিনি ওনাকে সেই মর্যাদা দিতে। নমস্কার।